হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুদিন শরীরটা খুব একটা আহ, ভালো ছিল না, খুব উইকনেস ছিল, বাট এখন খুব ভালো আছি। চলো আজকে দারুণ একটা ঘটনা শুনবো, জানো, শিলংয়ের ঘটনা। আজকে তিন বান্ধবীর জীবনের একটি ভৌতিক অভিজ্ঞতা শুনবো। হ্যাঁ, ঘটনাটা একদম সত্য ঘটনা। কারণ যে তিনজন বান্ধবী ঘটনাটি শেয়ার করেন, সেই তিনজন বান্ধবী আমারও বান্ধবী। আমি তাদের খুব ভালো করে চিনি। আর আজকের ঘটনাটা কিন্তু জমে গেল। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তো চলো আজকে আমরা শিলংয়ের একটি ঘটনা শুনি। খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনবে। শিলং একটি খুব সুন্দর জায়গা, একটি পাহাড়ি, একটি মানে চারপাশে সবুজ পাহাড়, খুবই খুবই দারুণ ঝর্ণা, নদী সব নিয়ে চারিপাশে একটা সুন্দর প্রকৃতি নিয়ে গড়ে ওঠা শিলং শহর। এক মিনিট দাঁড়াও, কেউ আমাকে এইখানে মেসেজ করছে। তো আজকে আমরা শিলংয়ের দুর্ধর্ষ একটি ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা শোনার আগে আমাদের এক খুব কাছের দিদিভাই, উনি আমার নিয়মিত শ্রোতা, ওনার আমি একটি ভয়েস তোমাদের সাথে আগে শেয়ার করব, আর তারপর কিন্তু ঘটনায় যাব। তো তোমার মধ্যে অসীম শক্তি, অসীম, আমি তো দেখতে পাচ্ছি। আর উনি তোমাকে এই কারণেই হয়তো জন্ম দিয়েছে পৃথিবীতে। উনি লোকের মঙ্গল করতেই এসেছে। আরো যেন তাই করো, এবং সবার তোমার হাত যেন সবার মাথার উপর থাকে। সবাইকে তুমি খুব ভালোবাসো। তোমাকে আমরা তো ভীষণ 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 ভালোবাসি, ভীষণ। তুমি আমাদের খুব প্রিয়। খুব সুন্দর হয়েছে পরমা মূর্তিটা, বাহ! মানে দেখে না বুক ভরে গেল সোনা মন। আর তারপরে সত্যি কথা, তুমি তো তার একটা কি বলবো অংশ। আমি যেটা বলবো, আমাকে যেটা মন থেকে ঠাকুর বলায় আমি জানি না, আমার এত ভালো লেগেছে, এত সুন্দর সাজিয়েছো। আর তেমনি পুজোর আয়োজনও খুব দারুণ। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আশীর্বাদ করো আমাদের, যেন আমরা খুব ভালোভাবে থাকতে পারি। সব সময়ের জন্য, সব সময়ের জন্য বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার সাথে আছে। আমি তো আছি। দিদিভাই আমাকে ছাড়া, দিদিভাই অন্য কোনো জায়গায় কোনো দিন, দিদিভাই আগে কোনো দিন কোনো রকম ভাবে কোনো প্রবলেমে পড়লেও কোনো জায়গায় দিদিভাই যাননি। দিদিভাই প্রথম থেকে আমার কাছে সমরাপন্ন হন, বলেন যে তুমি পারবে। দিদিভাইয়ের বিশ্বাস, অ্যাকচুয়ালি কি বলতো, ওই কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, সেটাই হচ্ছে আসল বাস্তব ঘটনা। দিদিভাইয়ের জীবনের একটা এমন ঘটনা ঘটেছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। দিদিভাই থানা পুলিশ এভরিথিং করে ফেলে, কিন্তু দিদিভাইয়ের শেষ ভরসা আমিই ছিলাম। আর সেখানে গিয়ে দিদিভাইয়ের ভরসাটা কাজ করে যায়। যাই হোক, এবার আমরা ঘটনায় ফিরি। চলো, তিন বান্ধবী যাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্বর সম্পর্ক, তারা শিলং ঘুরতে যায়। আজ থেকে 7 মাস আগে তিন বান্ধবী শিলং যায়। ওরা শিলং যাবার পর ওরা অনেকগুলো হোটেল ভিজিট করতে থাকে, মানে একটু কমের মধ্যে যেই রুম রেট পাবে সেই রুমেই ওরা থাকবে। তিন বান্ধবী, কিন্তু আদার্স ওদের সাথে কেউ যায়নি। তিন বান্ধবী, তিন বান্ধবীর মধ্যে একজনের কিন্তু বয়ফ্রেন্ড আছে, আর বাড়ির লোকও ওর জানে। আর যে দুই বান্ধবী, মানে ওদের কোনো বয়ফ্রেন্ড নেই, ওরা অ্যাকচুয়ালি কাজের মধ্যেই সব সময় টাইমটা মানে দেয়, আদার্স কোনো জায়গা না। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, ওরা আমাকেও বলেছিল যে সোনাদি চলো না। তা আমি বলেছিলাম যে না, কারণ দেখো, আমার ফ্যামিলি থেকে অ্যালাউ করবে না, ছাড়বে না। আমার ইচ্ছা ছিল যে, অনেক কি দেখি না, মানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়, কি আছে বান্ধবীদের সাথে ঘুরতে গেলে, কি আছে। ওরা বলেছিল যে তোমার ছেলেকেও নিয়ে নেবে। তো বাড়ি থেকে বললো যে না, আমরা এতটাই এখনো উন্নত হইনি। আমাদের বাড়ি থেকে বললো যে তোমাকে একা একা ছেড়ে দেবো, কখনোই না, যারা যাচ্ছে যাক, তুমি যাবে না। তা আমাকে যেতে দেয়নি। অ্যাকচুয়ালি ওরা আমার শুটিং পারপাসে বান্ধবী, তোমাদের বলে দিলাম। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো জানি না ওরা গেছে, ওরা বলেছিল যে আমরা ওখানে গিয়ে যোগাযোগ করব। আর আমিও কাজের তাড়নায়
একদম ভুলে যাই, মনে ছিল কিন্তু কল টল করা আমার হয়নি। সত্যি কথা বলতে এখনো করা হয় না, ওরা না করলে খুব মিস করি কিন্তু কথা বলা হয় না। তা ওরা তিন বান্ধবী যে যায়, বলছে আমরা শিলংয়ে একদম উটার মুখে অনেকগুলো হোটেল আছে। যে ড্রাইভার ছিল স্থানীয়, সে আমাদের বলল যে ম্যাডাম জি आप लोग यहाँ से शुरू करिए, एक ना एक মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা না একটা কম রেটে ঘর পেয়ে যাবে। তো ওরা খুঁজতে খুঁজতে যায়। তো কোনোটা 1200, কোনোটা 1500। এবার 1200-1500 টাকাতেই ওরা থাকবে, কিন্তু হোটেলটা ওদের সুবিধা বলে মনে হচ্ছিল না। মানে মনে হচ্ছে যে এই হোটেলে থাকাটা সেফ না, ফ্যামিলি নেই, 3টে মেয়ে তার মধ্যে। এবার সেই হোটেলে, যে হোটেলে যাচ্ছে সেখানে যদি কোনো ফ্যামিলি থাকে তাহলেও একটা হয়। ওরা যেখানে যাচ্ছে দেখছে না হোটেলে গাদা গুচ্ছের সব মানে পুরুষ মানুষ। তো সেখানে ওরা মনে করেছে যেখানে আমাদের থাকাটা সেফ না। যদি এরকম ফ্যামিলি হোটেল হয় যেখানে মোটামুটি ফ্যামিলি 2-4টে রয়েছে, ওখানে থাকবো। এরকম করতে করতে ওরা প্রপার শিলং উঠে যায়। বলছে আমরা শিলংয়ে খুব নামি দামি একটা হোটেলে যাই। আমরা জানি সেই হোটেলে আমরা রুম পাবো না, কারণ ওখানে মোটামুটি অনেক এক্সপেন্সিভ ভাড়া। যে মানে গাড়ির ড্রাইভার ছিল, তো সেও বলে যে আপ লোক মানে যখন আসছেন আপনারা তখন এত হোটেল আপনারা দেখলেন, পছন্দ হলো না, এখানে আপনারা থাকতে পারবেন না। তো আমার যে 3 বান্ধবী যায়, ওদের মধ্যে এক বান্ধবী, সে একটুখানি তার কাটা, মানে ওর না আবার মানে মাথাটা হট করে গরম হয়ে যায়। ও তখন ওই ড্রাইভারকে বলে যে কেন আমাদের কি অকাত নেই যে আমরা এই হোটেলে থাকবো, আমরা এই হোটেলেই থাকবো। তা একটা না মানে দেখবে 5 জনের মধ্যে এমন একজন থাকে, দেখবে খুব মাথা ঠান্ডা, আবার একজনের থাকে মাথা হট করে গরম হয়ে যায়। তো ওই যে আমার বান্ধবীটা, ওর কিন্তু মনটা খুব খোলা। ওর মানে ওকে যদি গিয়ে কেউ বলে না যে আমি এরকম প্রবলেমে পড়েছি, আমাকে তুই 5,000 টাকা দে না, ও তোমাকে ঠিক জোগাড় করে দেবে। কিন্তু ও হট টেম্পারি, হট করে না কোনো কথা মানে খুব মাথায় নিয়ে নেয়। ওকে আমি বলেছিলাম গিয়ে এরকম করবি না, সাবধানে থাকবি বা কিছু, আমি গেলে হয়তো হতো না। যাই হোক, যেটা হবার তো সেটা হবেই। ও ওই হোটেলে একা যায়, গিয়ে ও দেখে যে রুম আছে কিনা। তা হোটেলের ওনার বা ম্যানেজার যিনি ছিলেন বলছে হ্যাঁ রুম আছে, মোটামুটি অনেক রুমই খালি আছে। তা শিলং এর মতো জায়গায় মানে ওই সময়টা ওরা যখন যায় সিজন, তো অনেক রুম আছে, কারণ ওরা ভেবেই নিয়েছে হোটেলটা এক্সপেন্সিভ, শিলং এর একটি ভালো নাম করা ভালো ভাড়া, এক রাতে ভালো ভাড়া দিতে হয়। তো সেই হোটেলের মতো হোটেল। তা তখন ভাবলো যে হয়তো অনেক ভাড়া, যার কারণে হয়তো অনেক ভাড়া যার কারণে কেউ এখানে থাকছে না। তো ওরা সেই হোটেলটাই নেয়। ওদের 2200 টাকা সামথিং কিছু, ওই চার্জ টার্জ দিতে হয়, এরকম 70 টাকা মতো পড়েছিল 3 দিনের। আর পার ডে রুম রেট ওদের ছিল 2200 টাকা করে। ওরা নন এসি নিয়েছিল, 2200 টাকা, এসি নিলে 4,000 টাকার ওপরে। তো যাই হোক, বলছে আমাদের রুমটা দেয়। আমরা রুমে সবাই গেলাম বেশ আনন্দ করতে করতে। ড্রাইভার তো মুখ ছোট হয়ে গেছে। ড্রাইভার তখন ভাবছে যে বাবা আমি এরকম বললাম, এই রুমটাই নিয়ে নিল। অ্যাকচুয়ালি ও রুমটা নিয়েছে ড্রাইভারের কথায়। ড্রাইভার যে কথাটা বলেছে, হ্যাঁ আপনারা নিচ দিয়ে দেখতে দেখতে এলেন, এত কম রেট নিলেন না, আপনারা এটা নেবেন, হয়তো এরকম হবে। এত এক্সপেন্সিভ, এত নাম করা শিলং এর একটি হোটেল হতে পারে। ওই যারা ক্যাব ড্রাইভার, কার ড্রাইভার যারা থাকে না, তাদের সাথে প্রত্যেকটা হোটেলের একটা কোলাপ থাকে। মানে তুমি পাঠিয়ে আনবে, শুধু দেখে নেবে কোন গাড়ি করে এসছে, ও পরে এসে ওর যেটা প্রাপ্য নিয়ে চলে যাবে। হতে পারে অত নামি দামি হোটেলে ওর সেই প্রাপ্যটা ছিল না, যার কারণে ড্রাইভার জিরো খুব একটা রাগ হয়। তো আমার বান্ধবী ও একটু তার কাটা, ও কিন্তু ওই হোটেলটাই ভাড়া নিয়ে নেয় একটা রুম। এবার বলছে সোনালি, ঘটনাটা আমরা বুঝতে পারলাম না, কিছুই বুঝলাম না। আমরা যখন গেলাম, আমাদেরকে যখন রুম দেখায় ড্রাইভার, তখনও নিচে দাঁড়িয়ে, কারণ রুম যদি আমাদের কোনো প্রবলেম হয় তো ওকে তো ছাড়লে হবে না। রুমটা আমরা একদম অ্যাডভান্স করি, দেন আমরা গাড়ির মানে দেন আমরা গাড়ির
যে ভাড়াটা হয় সেটা দিয়ে আমরা বলি ঠিক আছে এবার আপনি যান, আমরা তো রুম পেয়ে গেছি। তো তার জন্য ওকে দাঁড় করিয়ে রাখি। আমার বান্ধবী বলে, সোনা, আমাদের যেই রুমটা দেখায়, দেখানোর পর আমরা যখন তিনজন নিচে আসি, প্রথম তো একা ও দেখতে যায়, ওরা গাড়িতেই ছিল। বলছে আমি যেই রুমটা দেখে আসলাম, যখন আমরা গাড়ি ছেড়ে দিলাম, গাড়ি বেরিয়ে চলে গেল, আমরা আবার নিজেরা বলতে বলতে আসলাম, হ্যাঁ আমাকে বলছে এখানে নাকি থাকতে পারবো না, ও আমাকে চেনে, ও আমাকে জানে। মানে আমার বান্ধবী এরকম বলছে, মানে তিনজন আলোচনা করছে। বলছে যখন আমাদের দোতলা রুম ছিল, দোতলায় যখন আমাদের নিয়ে যায়, তখন ওদের যে রুমটা দেখায় ওই রুমটা না দিয়ে পাশের রুমটা দেয়। পাশের রুমের যখন লক খোলে, তখন ওরা যেই রুমটা আমার বান্ধবী দেখেছে, ও তখন ওই রুমটার সামনে দাঁড়িয়ে। তো পাশের রুমটা খুলে দিয়ে বলছে, ম্যাডাম এই নিন আপনাদের রুম, চলে যান, ক্লিন আছে। তখন আমার বান্ধবী বলছে যে हिंदी, भैया आपने तो पहले इस रूम खोला था, उस रूम तो हमें नहीं दिखाया, तो आप क्यों दिखा रहे हो? তখন সে বলে যে না না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওই রুমটা আমাদের বুকিং আছে। এটা হচ্ছে হোটেলের একটা, মানে কি বলবো, ষড়যন্ত্র। এটা একটা, অনেক হোটেলের আমি এরকম ঘটনা পাই, দীঘা পুরীর তো মূলত পাই, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। তখন আমার বান্ধবী বলে যে যখন আপনি এই রুমটা যখন আপনি দেবেন না, তাহলে আপনি পাশের রুমটা দিচ্ছেন, পাশের রুমটা দেখাতে পারতেন, তাহলে এটা কেন দেখালেন? আমার তো এই রুমটা পছন্দ হয়েছে। বলছে সিমিলার। তো খুলে দেয় যখন, আরো দুজন ছিল, ওরা তখন বললো ছাড়, একই তো রুম, কি আছে, এটা দেয়নি, এটা লোক আছে ওটা দিয়েছে, একই রুম। আমার বান্ধবী বলছে সোনাদি, একই রকম রুম, কোনো কিছু হেরফের নেই, এক জায়গায় কল বাথরুম, একই বেডে, মানে যে বেডের আয়তনটা একই রকম, সবকিছু, ওয়ালের প্রিন্ট, পর্দা সবই সেম। তা তখন আমি গজগজ করছি বলে আমাকে ওরা দুজন বলল যে আরে ছাড় না, কি আছে, একই তো রুম, ওটা দেয়নি এটা দিয়েছে, ওটা বুকিং আছে তাই এটা দিয়েছে, ছাড়। তো ও বলছে আমি না ভুলে গেছি, রুমে গেছি, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টান টান হয়ে গান চালিয়ে, টিভি আছে, বড় টিভি, 52 ইঞ্চি টিভি দেওয়া আছে, মানে বুঝতে পারছো প্রত্যেকটা রুমে কতটা এক্সপেন্সিভ হলেই একটা একটা রুমে, এখন তো ভালো ভালো রুমে দীঘা পুরীতে যাবে টিভি নেই, বলে এখন উঠে গেছে। তো ওরা বলে 7 মাস আগে শিলং গেছিল, বলছে 52 ইঞ্চি টিভি ওয়ালে, মানে তুই সারাদিন বসে বসে টিভি দেখলে আর বেরোতে হবে না, মানে ওরা নিজেরা আলোচনা করছে। ওদের যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, ওরা পরের দিন আবারও বেরোবে। তো ওরা ভেবেছিল যেই গাড়ি করে গেছে ওই গাড়ি করেই ওরা ঘুরবে, কিন্তু ওই গাড়ি ড্রাইভারের সাথে যেহেতু উনি একটুখানি মুখ কালাকালি হয়ে যায় ওই রুম নিয়ে, তো ও বলে আমরা হোটেল দিয়ে, নাহলে পরে আমরা রাস্তায় বেরিয়ে কালকে সকালবেলা অন্য গাড়ি আমরা বুক করব, ওকে আমরা ডাকবো না। ভালো কথা, প্রথমে ওকে ডাকার কথা হয়েছিল, যাই হোক একটা রাগ হয়েছে, মনোমালিন্য হয়। এবার বড় কথা হচ্ছে, আমাকে বলছে সোনাদি, রাতের বেলা যে দুজন ছিল ওরা পাশে শুয়ে আলোচনা করছে, মানে বাড়ির বাড়ির লোকের সাথে কথা টথা বলে আলোচনা করছে, কথা বলছে। হঠাৎ করে বলছে ও আয়না, একটা আয়না আছে, আয়না রুমের মধ্যে থাকে না, আয়না, আয়নার সামনে জিনিসপত্র রাখার। তা ও কি করেছে, ওর যে কিছু সাজার জিনিস, মেকআপের জিনিস ছিল, তা ওদেরকে বলতে ওরা বললো যে আমরা সেরকম কিছু আনিনি, তোরটা ইউজ করবো। মানে হয় না বান্ধবীরা গেলে একজনের গেঞ্জি একজন পরেই নেয়, তো কসমেটিক্সের কি আছে, ওরটা আমি পরবো, মানে ইউজ করবো, এরকম ব্যাপার। তা ও তখন রাত 1:30 বাজে, ওরা বাড়ির লোকের সাথে কথা বলছে দুজনই, আর একজন মানে ওর বয়ফ্রেন্ডের সাথে, একজন বাড়ির লোকের সাথে। আর আমার বান্ধবী, যে মূলত তিনজনই আমার বান্ধবী, কিন্তু যে আমাকে ঘটনাটা বলেছে তার কথা বলছি, ও কি করে ওই ড্রেসিং আয়নার সামনে বসে ওই এক একটা করে ক্রিম, তারপরে ওর মেকআপ কিট, যাবতীয় জিনিস, বডি অয়েল, এই সবগুলো সাজাচ্ছে। হঠাৎ ও সাজাতে সাজাতে হালকা রুমে না, মানে রাতের বেলা ওরা হালকা একটা লাইট অন করে রেখেছে, আর যে কাচের সামনে বসে রয়েছে ওখানে মেকআপ করার জন্য
একটা লাইট দেওয়া রয়েছে, যেরকম আমরা স্টুডিওয় যেতাম, শুটিং স্টুডিওয়, জি বাংলার আমরাও দেখতাম সেটে ওরকম লাইট দেওয়া থাকতো। মূলত কাছের মধ্যে লাইটটা দেওয়া থাকে, পুরো ফোকাসটা কাছে, আর যে সামনে দাঁড়িয়ে মেকআপ করবে তার মধ্যে পড়ে। তো ওরকম ভাবে ওখানে করা আছে। ও দেখছে যখন সাজাতে সাজাতে মুখটা তোলে, ও দেখে পেছনে একজন রোগা পাতলা, হাতগুলো এই রকম, বলছে হাতগুলো এরকম করে ওর ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, মানে ওর ঘাড়ের কাছে মুখটাকে এরকম করে এনে দাঁড়িয়ে রয়েছে। চুলগুলো না পুরো সাদা পেকে গেছে, বলছে মুখটা না পুরো লম্বা ছাগলের মতো, আর চোখের মণিটা পুরো কালো, নাক আর মুখটাও বুঝিনি। ও না এক ঝলক যেই আমার গা কাটা কাটা দিয়ে দিয়েছে, দেখো বুঝতে পারছো, গা কাটা কাটা দিয়েছে। বলছে আমি গোছাতে গোছাতে এক ঝলক এরকম যখন আমি ফেস টু ফেস হই আয়নাতে, আমি দেখি আমার ঘাড়ের সামনে এরকম করে কেউ একজন মহিলা ওরকম ভাবে মানে দাঁড়িয়ে রয়েছে। ও সাথে সাথে কি করেছে, উঠে দাঁড়িয়ে বলছে ও মা গো, এই তোরা দেখিসনি কি ছিল রুমের মধ্যে? ওরা বলছে এই রুম তো লক করা আছে, রুমে কে থাকবে? হ্যাঁ কে থাকবে? তখন বান্ধবী বলছে দেখ, তোরা বিলিভ করবি না আমি জানি, আমি এক্ষুনি কাজ করছিলাম, তোরা দেখলে আমি মেকআপ কিটগুলো এখানে রাখছিলাম গুছিয়ে, তো আমি হট করে যখন আয়নার দিকে তাকাই, তো আমি দেখলাম আমার পিছনে এরকম একজন, ও বলেছে বয়স্ক মতো, পুরো সাদা কাঁচা পাকা চুল, আর হাতটা এরকম করা, মুখটা ছাগলের মতো লম্বা, মানে নাক আর দাঁত মুখ ঠোঁট এগুলো নেই, শুধু চোখটা দেখেছে কালো মনি। বলছে আমি দেখলাম, এবং ওরা দুজন সেটা শুনে বলছে কি, হ্যাঁ ঘুম পেয়েছে, অনেকক্ষণ ধরে তুই ঘুমাসনি, একটু শুয়ে পড়, বিশ্রাম নে, ওগুলো তো সকালেও বসে গোছানো যাবে। তাই এই কথা বলাতে তখন ও না ওই মেকআপ কিটগুলো ও আর সাজায়নি, বলছে আমি না শুয়ে পড়লাম, আমি ভাবলাম হয়তো আহ, হবে তাই হবে, মনের মধ্যে কিন্তু একটা চাপা ভয় আছে। ও শুয়ে পড়ে। এবার ও আমাকে বলছে জানো তো সোনাদি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়, আমি মানে অনেক হরর স্টোরি শুনি, আহ তোমারটা তো শুনি, সাবস্ক্রাইব করা অনেক আগে থেকে, তুমি আমাদের মানে বান্ধবী দিদি বলি, আর অনেক চ্যানেলে আমি এরকম ঘটনা শুনি। এবার হোটেল, এরকম অনেক জায়গায় ঘুরতে গিয়ে অনেক রকম মানে ঘটনা আমরা শুনেছি। তো সেখানে দাঁড়িয়ে আমার না মনের মধ্যে ওই একটা ভয় ভয় ছিল, হতে পারে আমি হয়তো সেই জিনিসটা ভাবছিলাম ভয় ভয়, যার জন্য এরকম হতেই পারে। তো বলছে আমি চুপচাপ শুয়ে পড়ি। এবার যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাত প্রায় যখন ধরো 2:30-3টে বা 2:45 আনুমানিক এরকম হবে, 3টে বাজেনি, আর মধ্যরাতে আমার পায়ের তলায়, মানে পায়ের যে আমাদের তালু থাকে, পায়ের তালুতে কেউ না মনে হলো নখ দিয়ে এরকম এরকম করে উল্টো ভাবে, এরকম ভাবে আমাদের পাটায় এরকম ভাবে, ঠিক মনে হলো দুবার নখ দিয়ে কেউ টানলো। আমি না সাথে সাথে উঠে বসি, আর জানি না আজকে আমি তোমাদের সাথে ঘটনাটা বলছি, বারবার দেখো, বারবার আমার গায়ের লোমহর্ষক লোমগুলো যেন খাড়া দিয়ে উঠছে। যাই হোক, তো তখন ও বলছে আমি সাথে সাথে উঠে বসি, উঠে বসেই আমি পাশে আমার যে দু বান্ধবী ছিল ওদেরকে ডাকি। ওরা তখন উঠে বলছে কি কি হয়েছে বলতো তোর সাথে, তোর সাথে এরকম হচ্ছে কেন? তখন আমি বললাম যে আমি জানি না কেন এরকম হচ্ছে, কিসের জন্য হচ্ছে, দেখ না আমার না পায়ে কেউ হাত দিল। এবার ওরা বলছে কি যে কেউ না, এটা হচ্ছে তোর মনের ভুল, মানে ওই বান্ধবী তিনজনই একই আলোচনা করছে, মানে ও তো বলছে আমার পায়ে কেউ হাত দিয়েছে, ওরা বলছে মনের ভুল। শরীর খুব বেশি উইক হলে মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে, যেগুলো মনে মনে ভাবে সেগুলো হয়। বলছে তুই এগুলো ভেবেছিস, তার জন্য হচ্ছে তুই শুয়ে পড়। তো ও না আবার শুয়ে পড়ে পাশ ফিরে, শুয়ে সামনে যে ছিল বান্ধবী, ওর মানে কাঁধের উপর হাতটা এরম করে রেখে শুয়ে আছে। বলছে আনুমানিক আমি জানি না কতক্ষণ পর হঠাৎ করে পুরো ঘরটা মানে অন্ধকার হয়ে গেল হঠাৎ করে। তো বুঝতে পারলাম যেহেতু উনি পাহাড়ি অঞ্চল, তো মনে হয় পাওয়ার কাট হয়েছে। সত্যি কথা বলতে পাশের যে হোটেল আছে, আরো পাশের হোটেলে মানে ওই তোমার জেনারেটর আছে না, জেনারেটর চলছে, ভাবছে যে আহ, ও তখন ভাবছে যে যে পাশের যখন হোটেলে যখন জেনারেটর চলছে, নিশ্চয়ই আমাদেরও হোটেলে দেবে। বলছে
আমাদের হোটেলে কোনো জেনারেটর মানে কিছু চালাইনি, ওরকম জেনারেটর অন করিনি। আর সত্যি কথা বলতে পাশে যে চলছে একটা ধাপ 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 করে, দেখবে জেনারেটর যখন চলে কেরোসিন তেল, এখন তো পেট্রোলে হয়ে গেছে, আবার ব্যাটারিতেও চলে, তো ওটা কেরোসিন তেলেরই হবে হয়তো, মূলত পাহাড়ি অঞ্চলে ওইগুলোই চলে। হ্যাঁ, বলছে একটা মানে ফাট 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 করে একটা শব্দ হচ্ছে। তারপরে তো চালু হয়ে গেল যখন, তখন শোঁ করে একটা শব্দ পাচ্ছি। তো ও ভাবলো হয়তো এই মনে হয় আমাদের হোটেলে জেনারেটর চালিয়েছে, এক্ষুনি কারেন্ট চলে আসবে। আর ওর তো ওরকম হয়েছে, মনে একটা ভয় লাগছে, ঘুম হচ্ছে না। বলছে সোনাদি, তুমি বিশ্বাস করবে না, আমি তো শুয়েছি একটা ধারে, যেই ধারে আয়নাটা আছে, মাঝখানে একজন শুয়েছে, এই পাশে এই ধারে ওয়ালের একজন শুয়েছে। আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আমার যে মেকআপ বক্সগুলো আমি সাজিয়ে রেখেছিলাম, মানে আমার লিপস্টিক থেকে শুরু করে মেকআপ, ময়শ্চারাইজার, কোল্ড ক্রিম, দেন শ্যাম্পু, অয়েল, সব কিছু ধপধপ করে মেঝেতে পড়ে গেল। কি করে পড়ে, কি করে পড়ে? একটা ড্রেসিং আয়নার সামনে অনেকটা কিন্তু চওড়া একটা জায়গা থাকে, যেখানে জিনিসগুলো সাজানো থাকে। পড়লে হয়তো একটা দুটো পড়বে, সবগুলো কি করে পড়বে? সামনে সামনে তো রাখা ছিল না, সবগুলো পুড়ে যায়। তখন ও প্রচন্ড ভয় পায়। ও ভয়তে ওই অন্ধকারের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে, রীতিমতো বলে সোনাদি আমি কেঁদে ফেলি। যখন ওরা দরজাটা খুলে, রুমের দরজা খুলতে ওরা দেখে বাইরে মানে করিডর থেকে শুরু করে আদার্স যে রুম, সব জায়গায় আলো আছে, শুধু ওদের রুমে পাওয়ার কাট, কোনো লাইট নেই। তখন ওরা বলছে যে এইটা আমাদের সাথে আমাদের রুমেই হচ্ছে এরকম। তখন তিনজনে ওরা রিসেপশনে যায়, কেউ নেই। রাত্রেবেলা 3টের কাছাকাছি সময়, একটা হিল স্টেশনে রাত 3টের সময় রিসেপশনে কে বসে থাকবে? রাতের বেলা তো কেউ আসবে না রুম নিতে, কে বসে থাকবে? স্বাভাবিক ব্যাপার। তখন ওরা পাশে উপরে লেখা আছে স্টাফ রুম, যে দরজার উপরে, তখন স্টাফ রুমে গিয়ে ওরা ডাকে একটা বয়োজ্যেষ্ঠ লোক, মানে ওই বয়োজ্যেষ্ঠ বলতে ওই 52-53 বছর। বলছে সোনাদি, লোকটা উঠে না রীতিমতো মুখটা না যেন শুকিয়ে রয়েছে, মানে মনে হচ্ছে আমরা যেটা ভাবছিলাম এত রাতের বেলা ওনাদের হ্যারেস করছি, ডাকছি, কি বলবে, আসবে কিনা বা বেরিয়ে মুখ টুক করবে, উল্টে উল্টে দেখছি মানে উনি এমন করে আছে, মানে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমাদের দেখে উনি ভয় পাচ্ছে। আমাদের বলছে हाँ मैडम जी बोलिए, इतनी रात को आप लोग क्या कर रहे हैं यहाँ पर? তখন আমরা বললাম রাত को यहाँ पर क्या कर रहे हैं हम लोग जो रूम में ठहरे हैं उस रूम में क्या है अंकल जी बोलिए। তো বলছে आपका रूम नंबर क्या है? তখন বলে 209, রুম নাম্বার ছিল 209। বলছে ओ, 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 ओ आप लोग 209 नंबर रूम पे ठहरे हो? बोलते हाँ आप ऐसे बात क्यों बोल रहे हो, हकलाते हो क्यों हो, अभी तो अच्छी बात बोल रहे थे ना। तो बोलते नहीं बेटी, आप लोग एक काम करो, यहाँ पर सो जाओ। বলছে কেন, আমরা রুম নিয়েছি এখানে শোয়ার জন্য নাকি? এ কি, তার মানে রুমে কোনো গন্ডগোল আছে? তখন ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে। যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, বলছে ওই নিচে হোটেলের যে স্টাফ রুমের পাশে যে আরো পর্যটক ছিল সিজনের সময়, যারা মোটামুটি পয়সা বলা আছে, তারাই ওই হোটেলে থাকবে। মধ্যবিত্ত বা আমাদের মতো কেউ থাকতে পারবে না, ওরা নিজেরাই বলছে বান্ধবীরা, ওরা তো গেছে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জে পড়ে। বলছে খুব কপাল ভালো, আমি ওই ড্রাইভারের সাথে মুখ কালাকালি হয় বলে রাগে পড়ে হোটেলটা আমি একদিনের জন্যই বুকিং করেছিলাম। আমরা রিসেপশনে বসে সোফাতে চাদর মুড়ি দিয়ে রাতের বেলা ভোর পর্যন্ত অপেক্ষা করি। যখন ভোর হয় তখন আমরা ওই ভাড়া তো ওরা দেবে না, আর ওদের সাথে কেউ পারবেও না। ওরা কখনো হোটেলের কর্তৃপক্ষ কখনো বলবে না আমার হোটেলটা খারাপ, আমার রুম নাম্বার এত রুম নাম্বারে খারাপ আছে, বা এখানে কোনো রকম কিছু পাস্ট আছে। বলছে সকালবেলা চিৎকার চেঁচামেচি যা মুখে এসছে ওরা গালি গালাজ করেছে, বলছে আমাদের তো কেউ চেনে না, যা মুখে এসছে বলেছি। তারপর আমরা রুম
ছেড়ে আমরা ওইখান থেকে নিচে নেবে পাশে একটা রুমে ছিলাম। ওখানেই জানতে পারলাম যে এইটা একটা অনেক পুরনো একটা ইতিহাস। ওই রুমেই এরকম স্বামী স্ত্রী আসে, বউটিকে স্বামীটি মার্ডার করে দেয়, এমনকি তার 3 বছরের বাচ্চা মেয়েকেও ওই রুমের মধ্যে মার্ডার করে দিয়ে স্বামীটা পলাতক হয়ে যায়। স্বামীটাকে আজ পর্যন্ত খুঁজে পাইনি। এই ছিল ঘটনা। বলো তো আমরা কোথায় গিয়ে উঠবো, আমরা কি করে জানবো যে কোন হোটেলটা ভালো? বলো তো, কপালে যদি হওয়ার থাকে না ঠিক হবে। আর কি বলবো, ওই জন্য আমি সবাইকে বলি শরীর বন্ধন করে রাখো, শরীর বন্ধন করে রাখো, যেখানে যাও যাই হোক কোনো কিছু প্রবলেম হবে না। তোমার বড় মায়ের ছবি খুব সুন্দর হয়েছে। পুজো রেপ মানে সমস্ত আয়োজন করছিলাম, তুমি একাই রান্না বান্না করেছো, ভোগ করেছো, এত সুন্দর লাগছিল, ভালো লাগছে। কাছে যেন উপস্থিত থাকলে খুব ভালো লাগতো। আর আমি তোমাকে বলবো, পুজো শেষ হলেই বলবো ভেবেছি, আমরা 11 তারিখে পুরী যাচ্ছি জগন্নাথ দর্শন। আর ওই ওশান ভিউ হোটেলে নেব, হোটেলটা বুকিং করছি। ঠিক আছে, তোমাকে আমি কিছু কথা পরে শেয়ার করবো। তুমি ভালো থেকো, এখন তোমাকে বিরক্ত করবো না। যেই যেই মায়ের ছবি খুব যেই দিদি ভাইয়ের ভয়েস তোমাদেরকে শোনালাম, সেই দিদি ভাই দেখো আবার মেসেজ করেছে দিদি ভাই পুরী যাচ্ছে, মানে এবার বলতে হবে ও কোন হোটেলটা হন্টেড, কোন হোটেলটা হন্টেড না। মানে ব্যাপার দেখো, একটা হোটেল রিলেটিভ ঘটনা তোমাদের সাথে বলছি, আর দিদি ভাইও আমাকে হোটেল রিলেটিভ আবার একটি ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। সবে মায়ের ইচ্ছা দেখো, সামনেই তোমাদের। তো চলো আমরা তাড়াতাড়ি কালকে রাতের ঘটনায় যারা যারা কমেন্ট করেছো কমেন্টের নামগুলো পড়ে নিই। জানি অনেকটা রাত হয়ে যাচ্ছে ঘটনাটা দিতে, তো চেষ্টা করব কাল থেকে 10:30টার মধ্যেই দেওয়ার। স্বপ্না বাজাল দিদিভাই প্রথম কমেন্ট করেছেন, চন্দনা গোপে দিদিভাই, বং হিন্দু হেসেল, ঋষিতা মালাকার, তারপর পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো পলাশ সাহা, বলেছো দিদি তুমি 2000 টাকা পাবা, অনেক দিন হলো দিতে পারিনি, আমাকে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠাও প্লিজ। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি একটা কথা বলবো এখানে, যেটুনি ভাইয়ের কমেন্টটা দেখলাম। প্রথম কথা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই ইনস্টলমেন্টে হবে না। অ্যাকচুয়ালি আমি এর আগেও 4-5 জনকে করে দিয়েছি, কেউ টাকা দেয় না। ঠিক আছে, এবার যখন বলি, মিথ্যে কথা বলতে পারে না মায়ের নামে, কাজ হয়েছে কিন্তু টাকা দেয় না। আর অনেকে আছে মানে কাজ করানোর পর সত্যি কথা বলতে একদম ভুলে যায়, যার কারণে আমি কাউকে ইনস্টলমেন্টে কাজ করে দিই না। এবার একটা বিষয় সেটা হচ্ছে, যারা টাকা মায়ের দেয় না, এটা তো মায়ের কাজ, মায়ের নামে কাজ করা। যারা মায়ের মূল্য মেরে দেয় তাদের কাজ কিন্তু হয় না, আমি কিন্তু কিছু করি না, তাদের কাজ হয় না। তাই জন্য যারা আমার কাছ থেকে জিনিস নিয়ে টাকা দাওনি, আমি জানি না তারা কেমন আছো কি না কি, আমার আজকের ঘটনাটা শুনছো কিনা তাও জানি না। তাদের কাজ কিন্তু একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে, যদিও এখন হলে হবে না তাদের কাজ। ঠাকুরের টাকা কখনো এরকম লেট করে বলো তো? করেছে সঞ্জীব প্রধান, বলেছে তোমার ঘটনা খুব ভালো লাগে, কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করব? আমার নাম সঞ্জীব প্রধান। আচ্ছা আমি বলি, আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে পিন করা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওখানে কি প্রবলেম আমাকে জানাতে হবে, ঘটনা থাকলে ঘটনাও আমাকে ওখানে ভয়েস অথবা টাইপিং করে শেয়ার করতে হবে। নাম্বারটি আমি যদিও আজকেও দিয়ে দেবো, আর এই কমেন্টের এখানেও কিন্তু মানে আমার নাম্বারটি দেওয়া আছে ইনবক্সে, আমি নাম্বারটি একবার মুখে বলেও দিচ্ছি, 9088336183। তো চলো এবার নেক্সট কমেন্ট পড়া যাক। শম্পা মিনি কিচেন, তারপরে পরপর দুটো কমেন্ট করেছো, মৌয়া পল, তারপর সন্তুর দুনিয়া, অভিজিৎ দোলই, বলেছো পাঁপড় ভাজা আর জিলেপি খেয়েছি, বাদাম খাওয়া হয়নি এই বছর। আচ্ছা, সবই অম্বল, আমি তো খেতেই পারি না, কিন্তু কালকে আমার বাবা আমাকে কালকে একটা পাঁপড় দিয়েছিল, বললে এনে পাঁপড়টা খা। বাবা জানে আমি এসব পছন্দ করি না,
আচ্ছা, তারপর সৌমিক সরকার, পাঁপড় খেয়েছি কিন্তু এই বছর জিলাপি খাওয়া হয়নি। আচ্ছা, হ্যাঁ, না খাওয়াই ভালো আমার মনে হয়। কারণ এখন না আমরা সবই তো ভেজাল হয়ে গেছে। যখন ছোট ছিলাম বাবা মা কত কত জিলাপি বাড়িতে ভাজতেন, তারপরে বাজার থেকেও নিয়ে আসতেন কিনে, সাথে পাঁপড়, চা, মানে জমিয়ে সবাই খাওয়া দাওয়া করতাম। পিসি মাসি দিদা সবাই আসতেন বাড়িতে। ওই সময় হয়তো ছোট ছিলাম বলে জানি না গ্যাস অম্বল হতো না। এখন বড় হয়েছে কিনা তার জন্য হয়, বয়স হচ্ছে বলে, নাকি তখন খাবার মানে শুদ্ধ ছিল এখন ভেজাল হয়ে গেছে জানি না। তারপর টক ভালোবাসি, তারপর কমেন্ট করেছে রূপা দে, তারপরে শুভঙ্কর ঘোরই, তারপরে ডি এস এস বি ফ্যামিলি বলেছে শুভ রথযাত্রা, তোমাকে অনেকদিন পর কমেন্ট পেলাম। তারপর মণিদীপা ব্যানার্জি, পার্থ দাস, টিনা আচারিয়া, অ্যাঞ্জেলিনা সোরেন, জবা দেবী, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, তারপরে নীল নীলু, দাঁড়াও একটু, 1 মিনিট আমি একটুখানি নামটা দেখি। নীলু মজুমদার বলেছে দিদিভাই কেমন আছো? আমি ভালো আছি নীলু, তুমি কেমন আছো? সুজাতা দাস, তারপরে টক ভালোবাসি, আবার কমেন্ট করেছো পার্থ দাস, পরপর দুটো পাপ্পুদে ভাই। তারপর সন্ধিয়া মণ্ডল, দিদিভাই বলেছো শুভরাত্রি সোনা, আমার ভালোবাসা অবিরাম। আমারও ভালোবাসা অবিরাম তোমাদের উপরে সব সময় রয়েছে। টিনা ঘোষ, পাপ্পু দে, তারপরে সুপর্ণা দি, তারপরে ভারতী দত্ত কমেন্ট করেছো আসাম থেকে, কিষানু মান্না, তারপর কমেন্ট করেছো নীলিমা সিংহ, সুমনা ভট্টাচার্যা, বেবি ঘোষ, তারপর প্রশান্ত পরামানিক, তারপর কমেন্ট করেছো শ্বেতা সাউ, লিপিকা বেরা দিদিভাই শুভ রথযাত্রা। দিদিভাই খুব শরীর খারাপ। দর্শক বন্ধু তোমরা দীপিকা দিদিভাইয়ের জন্য সবাই প্রার্থনা করো দিদিভাই যেন সুস্থ হয়ে যান। ওনার দীর্ঘ কয়েকদিন ধরে আমার সাথে ঠিকভাবে যোগাযোগ না হলেও কিছুটা হলেও দিদিভাইয়ের সাথে ভয়েসে কথা হয়। দিদিভাইয়ের অনেকদিন ধরে গায়ের ব্যথা হচ্ছে। আমি বিস্তারিত একটু জানবো, কারণ দিদিভাইয়ের অনেক শত্রু আছে। কেউ কিছু করেছে কিনা আমাকে একটু দেখতে হবে, কারণ দিদিভাই আমাকে কিন্তু নিজের বোন বলেই ডাকে আর ভালোবাসে। তারপরে গঙ্গা বৈরাগী, তারপরে কমেন্ট করেছো প্রদীপ দাস, কৃষ্ণা মুখার্জি, তারপর টিনা আচারিয়া, তারপরে কমেন্ট করেছো ফ্রিট তন্ত্র মন্ত্র ট্রিটমেন্ট, তারপরে কমেন্ট করেছো সিদ্ধার্থ পুরকায়ত, তারপরে রাজা মল্লিক, তারপরে কমেন্ট করেছো রিঙ্কু নিয়োগী, পার্থ দাস, বাবন সাহা, সোমা দাস পরিবার থেকে, বাসুদেব দত্ত, বিকাশ, তারপর ববিতা, তারপর কমেন্ট করেছো নীলু মজুমদার, আমার জীবন শেষ হয়ে যাবে দিদিভাই। কেন শেষ হবে? তুমি যোগাযোগ করো আমার সাথে, দেখি কিভাবে তোমার জীবন শেষ হয়ে যায়। তারপর কৌশিকী ঘোষ, রত্না দাস, প্যান্থার গেমিং বয়টি, তারপর জলি হাজরা দিদিভাই। আমাদের প্যান্থার দিদিভাই কি বলেছে একটুখানি, সরি প্যান্থার দাদাভাই কি বলেছেন আজকের ঘটনাটা শুনে শোনাবোন, কারোর না কারোর ঠিক উপকার হবে, তুমি দেখে নিও। কারণ অনেক মানুষ জানে না রেডিমেড বাড়ি কেনার সময় বাস্তুদোষ দেখাতে হয়। অনেকে বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে না। যাই হোক, ভালো লাগলো শোনাবোন, আর ভালো থেকো। তোমার মতো প্রদীপ দানি আমার কেনার ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা পূর্ণ হবে, অবশ্যই। তুমি যার জন্য কিনবে, যে দেব বা দেবীর জন্য, তাকে তুমি একবার বসে বলো, ঠিক সেই তোমাকে জোগাড় করে দেবে। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।